হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুকেশন পয়েন্ট ডিডি। এডুকেশন পয়েন্ট ডিডির একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই ভিডিওতে পশ্চিমবঙ্গ যে হায়ার সেকেন্ডারি কাউন্সিল আছে তার ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার এর একটা কবিতা মাই লাস্ট ডাচেস, সেটা নিয়ে আলোচনা করব। ক্লাস 11-এর ইংলিশের গ্রামার এবং টেক্সচুয়াল সমস্ত ধরনের ব্যাখ্যাগুলো তোমরা আমার এই চ্যানেলে পেয়ে থাকবে। ওকে, তাহলে চলো শুরু করছি। মাই লাস্ট ডাচেস, রিটেন বাই রবার্ট ব্রাউনিং। তো সবার প্রথমে একটু ব্রাউনিং সম্পর্কে আমরা জেনে নেব। রবার্ট ব্রাউনিং একজন ভিক্টোরিয়া যুগের কবি। ওকে, অর্থাৎ ভিক্টোরিয়ান এজ, ইংলিশ লিটারেচারকে কয়েকটা এজে ভাগ করা হয়, তো তার মধ্যে একটা এজ হচ্ছে ভিক্টোরিয়ান এজ। সেই ভিক্টোরিয়ান এজের একজন কবি হলেন এই রবার্ট ব্রাউনিং। তিনি কিন্তু একজন ইংরেজ কবি ছিলেন, অর্থাৎ তিনি ইংল্যান্ডের একজন কবি ছিলেন। তিনি তার পিতার কাছ থেকেই কিন্তু শিক্ষালাভ করেছিলেন ছোটবেলায় বাড়িতে, এবং যখন তার 5 বছর বয়স হয় তখন কিন্তু যথেষ্ট পারদর্শী হয়েছিলেন শিক্ষায়। তিনি বাড়িতেই হোম টিউটর নিয়ে তিনি শিক্ষাচর্চা করতে থাকেন। 12 বছর যখন তার বয়স হয় তখন তিনি লেখালেখি শুরু করেছিলেন, এবং পরবর্তীকালে তিনি এলিজাবেথ ব্যারেট, অর্থাৎ আর একটা বিখ্যাত একজন কবি, মহিলা কবি এলিজাবেথ ব্যারেট, তাকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবন ছিল কিন্তু খুবই সুখের, এবং তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং লাভ, অর্থাৎ একটা বোঝাপড়ার ভালোবাসা কিন্তু যথেষ্ট পরিমাণে ছিল। আমরা বেশ কিছু কবিতায় তা দেখতে পাই। সেই রবার্ট ব্রাউনিংয়ের লেখা মাই লাস্ট ডাচেস। ওকে, তাহলে এবার আমরা জেনে নেব এই যে লাস্ট ডাচেস, মাই লাস্ট ডাচেস নামকরণটা অর্থাৎ টাইটেলটার মধ্যে কি লুকিয়ে আছে সেটা আমরা একটু দেখে নেব। মাই মানে বুঝতেই পারছো তোমরা, এখানে ফার্স্ট পার্সনে লেখা হয়েছে, মানে আমার। আমরা কখন বলি? পজিটিভ প্রোনাউন, অর্থাৎ যখন কোনো একটা জিনিসের প্রতি আমাদের অধিকার বোঝানো হয় তখন কিন্তু আমরা এই মাই শব্দটা ব্যবহার করে থাকি। লাস্ট মানে হচ্ছে গত হয়ে যাওয়া বা শেষ, আর ডাচেস হচ্ছে ডিউক। ডিউক মানে হচ্ছে কিং। তোমরা পড়েছো এর আগে, অ্যাজ ইউ লাইক ইটে পড়েছো, তোমরা ওথেলোতে পড়েছো। ডিউক মানে হচ্ছে রাজা, কিং। তো ডিউকের যে ফেমিনিন জেন্ডার অর্থাৎ স্ত্রীলিঙ্গ সেটা হবে ডাচেস, মানে হচ্ছে কুইন, মানে রানী। অর্থাৎ মাই লাস্ট ডাচেস মানে হচ্ছে আমার গত হয়ে যাওয়া সেই রানী বা সেই কুইন। ওকে, তাহলে এখানে কারো একজনার তো কথা বলা হচ্ছে, যে তার নিজের রানী সম্পর্কে বা যে তার নিজের মৃত বা গত হয়ে যাওয়া রানীর সম্পর্কে কথা বলছেন, তো তিনিই হচ্ছেন সেই ডিউক। ওকে, আমরা একটু পরে আসছি কবিতায়, তার আগে আমরা জেনে নেব সোর্স অফ দ্য পোয়েম, অর্থাৎ কবিতাটার উৎস কী বা কোথা থেকে কবিতাটা এলো সেটা আমাদেরকে জেনে নিতে হবে। তো এই যে মাই লাস্ট ডাচেস, এটা একটা ড্রামাটিক মনোলগ। হ্যাঁ, ড্রামাটিক মনোলগটা কি? ড্রামাটিক মনোলগটা হচ্ছে নাট্যময় স্বগতোক্তিমূলক একটা কবিতা। মনোলগ মানে হচ্ছে স্বগতোক্তি। স্বগতোক্তি বলতে একা একাই যখন কথা বলে, দেখবে তোমরা বিভিন্ন সিনেমা, বিভিন্ন সিরিয়ালে দেখবে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা একা একাই এসে কথা বলে। দেখবে কোনো হয়তো ঘরের মধ্যে প্রবেশ করে বলছে, এটা আমাকে করতেই হবে, এটা আমাকে পারতেই হবে, এটা আমি পারবই। এই যে নিজের মনে মনে কথা বলা বা একা একাই কথা বলা, সেটাকে বলা হয় মনোলগ। ওকে, ঠিক তার অপোজিটটা হচ্ছে ডায়ালগ, মানে দুজন মিলে কথা বলা। তো এটা একটা ড্রামাটিক মনোলগ, অর্থাৎ নাট্যময় স্বগতোক্তিমূলক কবিতা। অর্থাৎ এখানে যিনি ডিউক তিনি কিন্তু নিজে একা একাই কথাগুলো বলে গেছেন। চরিত্র আছে হয়তো আরও, কিন্তু তিনি কথাগুলো কিন্তু একাই বলেছেন, আর কারো এখানে স্পিচ কিন্তু নেই এই কবিতায়। 1842 অর্থাৎ 1842-তে এই কবিতাটা প্রকাশিত হয়। যখন এই কবিতাটা প্রকাশিত হয় তখন নাম ছিল ফ্রান্স অ্যান্ড ইতালি ইতালি নামে। ওকে, এটা ভালো করে মনে রাখবে যে যখন কবিতাটি প্রকাশিত হয় তখন কিন্তু মাই লাস্ট ডাচেস নামটা ছিল না, তখন নাম ছিল ফ্রান্স অ্যান্ড ইতালি ইতালি। পরে 1849-এ অর্থাৎ 1849 সালে এর নামকরণটা পরিবর্তন করা হয়, এবং নামকরণটা পরিবর্তন করে লেখা হয় মাই লাস্ট ডাচেস। এখানে 28টি ছন্দময় দ্বিপদ রয়েছে, অর্থাৎ রাইমিং কাপলেট, অর্থাৎ দুটো লাইনের পরস্পর মিল রয়েছে।
তোমরা এর আগের কবিতাগুলোতে তোমরা দেখেছো যে রাইম স্কিমটা কি করে নির্বাচন করা হয়। পরপর দুটো মানে এ এ বি বি সি সি এইভাবে পরপর দুটো লাইনের মিল আছে। এরকম 28টা লাইন রয়েছে, তার মানে 28 দুগুণ 56টা লাইনের কিন্তু কবিতা এটা, এবং পুরো কবিতাটা আয়াম্বিক পেন্টামিটার এই ছন্দের প্রয়োগ করে লেখা হয়েছে। এটাও মনে রাখবে, এটাও বেশ ইম্পর্টেন্ট। পুরো কবিতাটাই কিন্তু আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে। ওকে, এইবার আমরা আসছি নামকরণ অর্থাৎ টাইটেলে। ঠিক আছে, টাইটেলটা আমি আগেই বললাম, ডিউক হচ্ছে ফেমিনিন জেন্ডার হচ্ছে ডাচেস, অর্থাৎ ডিউকের ফেমিনিন জেন্ডার ডাচেস। ডিউক মানে রাজা, ডাচেস মানে হচ্ছে রানী। তো মাই লাস্ট ডাচেস মানে আমার গত হয়ে যাওয়া বা শেষ রানী। তাদের এখান থেকে আমরা আর একটা আভাস পাচ্ছি যে হয়তো যিনি এই কথাগুলো বলছেন, যে রাজা এই কথাগুলো বলছেন, তার আরও অনেক রানী ছিল, না লাস্ট কেন বললো, তার মানে নিশ্চয়ই ফার্স্টও আছে। ওকে, এখানে যে ডিউক এই বক্তব্যগুলো রাখছেন, যে ডিউক এই কথাগুলো বলছেন, তিনি হচ্ছে ফেরেরার রাজা। দেখো তোমরা কবিতাটার নিচের লেখা রয়েছে ফেরেরার রাজা হলেন এই রাজা। তার নাম ছিল আলফানসো টু, অর্থাৎ আলফানসো টু। কোনো কোনো বইয়ে তোমরা কিন্তু আলফানসো টুও পাবে, কারণ ইংরেজি উচ্চারণটা এস দিয়ে জ উচ্চারণ করা হয়, আবার স উচ্চারণ করা হয়। তো আলফানসো টু ইনি ছিলেন হচ্ছে ফেরেরার পঞ্চম রাজা, অর্থাৎ এর আগে 4জন রাজা চলে গেছেন, তিনি পঞ্চম রাজা আলফানসো টু। তো তিনি এই বক্তব্যটা রাখছেন, তারই এই স্বগতোক্তি বা মনোলগটা রয়েছে এই কবিতায়। তিনি তার ডাচেসকে নিয়ে লিখছেন এটা। তার ডাচেস অর্থাৎ তার রানী ছিল হচ্ছে লুক্রেশিয়া ডি মেডিসি। ওকে, কোথাও কোথাও তোমরা লুক্রেজিয়াও পাবে, কারণ জেড দিয়ে যেমন দন্তাস উচ্চারণ হয় তেমন কিন্তু জ উচ্চারণ হয়। তো লুক্রেশিয়া ডি মেডিসি অথবা লুক্রেজিয়া ডি মেডিসি এই নামেও কিন্তু তোমরা পাবে। এই লুক্রেসিয়া দি মেডিসিকে নিয়েই কিন্তু এই পুরো কবিতাটা, অর্থাৎ তিনি আর বেঁচে নেই, তিনি মারা গেছেন। লাস্ট কথাটার দ্বারা যেমন আমরা প্রথম পাচ্ছি, তেমন আমরা গতও পাচ্ছি। তো এরপরে এই যে ডাচেস মারা যাবার পরে তিনি প্রথম ফার্ডিন্যান্ডের কন্যা এবং কাউন্ট টাইরলের ভাইঝি বারবারাকে আবার বিয়ের প্রস্তাব দেন, সেটাও আমরা এই কবিতায় কিন্তু পেয়ে থাকব। আমরা প্রথমে কবিতাটার বিষয়বস্তু সম্পর্কে একটু জেনে নেব পুরো কবিতাটাতে প্রবেশ করবার আগে। এই কবিতায় প্রথমত যে জিনিসটাকে দেখানো হয়েছে সেটা হচ্ছে ক্ষমতা প্রদর্শন। অর্থাৎ এই পুরুষতান্ত্রিক সমাজে, এই পিতৃতান্ত্রিক সমাজে যেখানে পুরুষেরাই প্রধান এবং পুরুষেরা তার ক্ষমতা বলে নারীদের ওপর যে অত্যাচার অবিচার চালিয়ে থাকেন, সেই অত্যাচার অবিচারের একটু খণ্ডচিত্র আমরা এই কবিতায় পেয়ে থাকব। এই কবিতাতে দেখানো হয়েছে যিনি ডিউক অর্থাৎ আলফানসো টু, তিনি ছিলেন একনায়কতন্ত্রী এবং তিনি ক্ষমতা বলে রাজনীতি ও সমাজকে কিন্তু প্রভাবিত করেছিলেন। এমনকি শুধু তাই নয়, তিনি তার স্ত্রীদেরকেও নিয়ন্ত্রণ করতেন, অর্থাৎ স্ত্রীদের ওপর তিনি প্রভাব বিস্তার করতেন যথেষ্ট পরিমাণে পুরুষ হওয়ার জন্য। আর একটা বিষয় আমরা এখানে পেয়ে থাকবো, সেটা হচ্ছে নারীকে বস্তু জ্ঞান। অর্থাৎ এই কবিতায় আমরা পড়লে পারে দেখতে পারবো যে নারীকে একটা মেটেরিয়াল থিংস বা হিসেবে দেখানো হয়েছে নারীদেরকে এখানে। অর্থাৎ নারীরা যে শুধুমাত্র তার স্বামীর সম্পত্তি, স্বামী ছাড়া অন্য কারো যে সম্পত্তি সে নয়, কারো সঙ্গে সে হাসি ঠাট্টা করতে পারবে না, মনোরঞ্জন করতে পারবে না, কারো সঙ্গে খুলে মেলে গল্পগুজব করতে পারবে না, ঠিক আছে, এই রকম একটা মানসিকতা দেখানো হয়েছে এই কবিতায়। আর একটা রয়েছে অহংকার। রাজা আলফানসো টো অর্থাৎ আলফানসো টু বলতে ডিউক আলফানসো টু, তিনি ছিলেন যথেষ্ট অহংকারী। অর্থাৎ তিনি যদি মনে করেন তিনি তার স্ত্রীকে যে কোনো মুহূর্তে হত্যা করতে পারেন, তিনি তার স্ত্রীকে যে কোনো মুহূর্তে শাস্তি দিতে পারেন, এইরকম একটা অহংকার কিন্তু দেখানো হয়েছে তার মধ্যে। আর একটা বিষয় এখানে পরিস্ফুট হয়েছে, সেটা হচ্ছে হিংসা। অর্থাৎ একজন স্ত্রী তার স্বামীকে ছাড়া অন্য পুরুষদের সঙ্গে কথা বললে, দাসদাসীদের দিকে তাকিয়ে হাসলে, তাদের সঙ্গে গল্প করলে যে একটা স্বামীর বা আলফানসো টুর যে হিংসা হয়েছে, সেটাও দেখানো হয়েছে এই কবিতায়। আর একটা ব্যাপার দেখানো হয়েছে, সেটা হচ্ছে নিষ্ঠুরতা। নিষ্ঠুরতা বলতে স্বামীর পছন্দ না হয় স্বামী যে স্ত্রীকে খুন করে ফেলতে পারে এবং স্বামী হত্যার নির্দেশ পর্যন্ত দিতে পারে তার স্ত্রীকে, সেই নিষ্ঠুরতাও দেখানো হয়েছে এখানে। আর একটা বিষয় তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে লোভ। অর্থাৎ একটা স্ত্রীকে হত্যা করে তার মূর্তি বানানোর পরে আবার আর একজন মেয়েকে বিয়ে করা এবং তার প্রতি যে লোভ এবং তার কাছে পণ গ্রহণ, অর্থাৎ ডিমান্ড সিস্টেম, ডাউরি সিস্টেম, সেই ডাউরি সিস্টেমটার প্রতি কিন্তু লোভও দেখানো হয়েছে এখানে আলফানসো টুয়ের। সব থেকে বড় যে জিনিসটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে শিল্পের প্রতি টান। অর্থাৎ তার যে লাস্ট ডাচেস অর্থাৎ লুক্রেজিয়া ডি মেডিসির যে মূর্তিটা বা চিত্রটা, দেওয়াল চিত্রটা, সেটার যে সুন্দর বর্ণনা, সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাই। অর্থাৎ শিল্পের প্রতি কিন্তু একটা টান ছিল, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই কবিতায়। ওকে,
এবার তাহলে চলো শুরু করছি কবিতাটার বেঙ্গলি এক্সপ্লেনেশন। এবার তাহলে শুরু করছি মাই লাস্ট ডাচেস। এই কবিতাটা পড়বার আগে কিন্তু তোমাদেরকে এটাও জানতে হবে আমরা একটা ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে প্রবেশ করতে চলেছি। অর্থাৎ আমরা এমন কিছু বাস্তব চিত্র পেয়ে থাকব যেগুলো বর্তমান সমাজেও কিন্তু কিছুটা হলেও বিদ্যমান রয়েছে। অর্থাৎ কাউকে ভালোবাসবার আগে, কাউকে বিয়ে করবার আগে একটা মেয়ের কিন্তু এই বিষয়গুলো ভেবে দেখা উচিত, আমরা কাকে ভালোবাসছি, কাকে বিয়ে করছি। অর্থাৎ এই পুরুষতান্ত্রিক সমাজে যেখানে পুরুষরাই সব কিছু, সেই ভয়ঙ্কর চিত্রটা কিন্তু আমরা এখানে পেয়ে থাকবো মাই লাস্ট ডাচেসে, রিটেন বাই রবার্ট ব্রাউনিং। দেখো, ফেরারা, অর্থাৎ ফেরারা হচ্ছে ইতালির, উত্তর ইতালির একটা রাজ্য, সেখানে আলফান্সো টু রাজত্ব করতেন। ওকে, তাহলে চলো শুরু করছি কবিতাটা। দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল। বলছে ওই যে প্রস্তরের ওপর চিত্রিত ওই যে আমার শেষ পত্নীর ছবি বা আমার শেষ স্ত্রীর ছবি। লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালিভ, ঠিক যেন জীবন্ত, অর্থাৎ বেঁচে আছে। অর্থাৎ ছবিটা এমন যেন মনে হচ্ছে একটা জলজ্যান্ত মানুষ দাঁড়িয়ে রয়েছে বা বেঁচে থাকা একটা মানুষের মতো মনে হচ্ছে। আই কল দ্যাট পিস এ ওয়ান্ডার। ওকে, অর্থাৎ আমি একে বলি এক টুকরো বিস্ময়, এই ছবিটাকে আমি বলি এক টুকরো বিস্ময়, অর্থাৎ ডিউক বলছেন এ কথা। ফ্রা প্যান্ডলফস হ্যান্ডস ওয়ার্কড বিজিলি এ ডে। ফ্রা প্যান্ডলফকে তুলি মানে ফ্রা প্যান্ডলফের তুলিগুলো সারাদিন ব্যস্ত ছিল। অ্যান্ড দেয়ার শি স্ট্যান্ড, এবং এর ফলেই সেখানে দাঁড়িয়ে আছে আমারই রানী। ফ্রা প্যান্ডলফ এটা হচ্ছে কাল্পনিক একজন চিত্রকর, একজন পেইন্টার, কিন্তু ইমাজিনারি একজন হচ্ছে কবি কল্পনায় নিয়ে আসা হয়েছে এই ফ্রা প্যান্ডলফকে। বলছে তিনি পরিশ্রম করেছেন, তার তুলিগুলো সারাদিন, এখানে হাত বলতে তার তুলিগুলো, একজন চিত্রকরের হাতে তো তুলি থাকে, তুলিগুলো সারাদিন ব্যস্ত ছিল এবং এর ফলেই তার রানী আজ এখানে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ তার রানীর যে চিত্রটা সেটা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র ফ্রা প্যান্ডলফের জন্যই। ওকে, তো এখানে আমরা আরেকটা বিষয় একটু জেনে নেব। ফ্রা মানে হচ্ছে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে, যার মানে হচ্ছে সন্ন্যাসী বা ভিক্ষুক। তো এখানে আমরা এই ইঙ্গিতটাও পেয়ে থাকি যে রাজা তার স্ত্রীকে অন্য কোনো পুরুষের সামনে যেতে হয়তো দেবেন না, সেই জন্য একজন ভিক্ষুক বা সন্ন্যাসীকে দিয়ে এই চিত্রটা আঁকানো হচ্ছে। কারণ আমরা জানি সন্ন্যাসী বা ভিক্ষুক একেবারে নির্লিপ্ত, সমাজের কোনো লোভমোহ তাদের থাকে না। তো সম্ভবত সেজন্যই ফ্রা প্যান্ডলফ নামকরণটা কিন্তু করা হয়েছে এখানে একজন সন্ন্যাসীকে বোঝাবার জন্য। উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার। বলছে এখানে বসে একবার তার দিকে তাকিয়ে দেখবে না। অর্থাৎ এখানে তোমাদের আরেকটা কথা বলে নি, যে এই যে চিত্রগুলো দেখাচ্ছে, কাকে দেখাচ্ছে? রাজাকে বিয়ের প্রস্তাব দিতে এসেছে কাউন্টের এক দূত। অর্থাৎ রাজার তো ডাচেস মারা গেছে, তারকে নিয়ে এই কবিতাটা। তো তিনি মারা যাওয়ার পর আর একটা মেয়ের প্রতি তিনি অ্যাট্রাক্ট হয়েছেন এবং অ্যাট্রাকশনের বশত তিনি আবার বিয়ে করতে চলেছেন কাউন্টের মেয়েকে। তো সেই কাউন্টের মেয়েকে বিয়ের জন্য একজন ঘটক বলতে পারো, দূত এসেছে তার সঙ্গে দেখা করতে, সেই দূতকেই তিনি এই কথাগুলো বলছেন। তো দূতটা এখানে কিন্তু নির্বাক একজন শ্রোতা, শুধুমাত্র শুনে যাচ্ছে, যাবতীয় কথা কিন্তু ডিউকি বলছেন। উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার। বলছে এখানে বসে একবার তার দিকে তাকিয়ে দেখবে নাকি? আই সেইড, আমি বলেছিলাম বা আমি বলি। ফ্রা প্যান্ডলফ বাই ডিজাইন ফর নেভার রিড স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্যাট পিকচার্ড কাউন্টেন্যান্সেস। বলছে ফ্রা প্যান্ডলফের অঙ্কিত চিত্র কেউ কখনো দেখেনি, তোমার মতো অচেনা কেউ তার চেহারা ছুঁয়ে দেখেনি। অর্থাৎ এই দূতকেই প্রথম এই ফ্রা প্যান্ডলফের যে নকশা বা ডিজাইন সেটা কিন্তু দেখতে দেওয়া হচ্ছে। কোনো অচেনা ব্যক্তিকে এর আগে কিন্তু এই ধরনের নকশা দেখতে দেওয়া হয়নি, শুধুমাত্র এই দূতকে ছাড়া। দ্য ডেপথ অ্যান্ড দ্য প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্লেন্স। বোঝেনি ওই অতল দৃষ্টি এবং গভীরতার সেই আবেগ। বাট টু মাইসেলফ দে টার্নড। ঠিক আছে, আমার কাছে এই চিত্রটির আবেদন কিন্তু একদম আলাদা। সিন্স নান পুটস বাই দ্য কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ বাট আই। বলছে যেহেতু কখনো কাউকে আমি এটা পর্দা সরিয়ে দেখাইনি, শুধু তুমি ছাড়া। অর্থাৎ এই দূতকেই কেবলমাত্র লাস্ট ডাচেসের যে মূর্তি, সেই লাস্ট ডাচেসের মূর্তিটা কিন্তু দেখাচ্ছেন রাজা আলফান্সো টু। হ্যাঁ, এখানে একদিকে আমরা এও ভাবতে পারি যে সেই দূতকে হয়তো একটা হম্বিতম্বি দেখাচ্ছে বা একটা ভয় কিন্তু দেখাচ্ছে সে
পুনরায় যাতে সেই দূত গিয়ে তার বিয়েটা ঠিক করে সেই কাউন্টের মেয়ের সঙ্গে। এটাও কিন্তু হতে পারে, সেজন্যই হয়তো তার যে অহংকার বা তার যে হিংসা বা তার যে একটা ভীতি প্রদর্শন সেটা কিন্তু তিনি করছেন এখানে। অ্যান্ড সিং অ্যাজ দে উড আক্স মি ইফ দে ডার্স্ট, বলছে সাহস পেলে তারা আমাকে জিজ্ঞাসা করত। কি জিজ্ঞাসা করত? হাউ সাচ আ গ্ল্যান্স কেম দেয়ার, সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আক্স দাস। বলছে তারা জিজ্ঞেস করত যে এত সুন্দর দৃষ্টি কিভাবে সৃষ্টি হলো। না, আপনি প্রথম নন যিনি কথা জিজ্ঞাসা করেন। ঠিক আছে, মানে এই দূত ছাড়া অন্য কেউ হয়তো যদি সাহস পেত বা যদি সাহস দেখানো হতো তাদেরকে বা দেওয়া হতো সাহস, তাহলে তারা জিজ্ঞেস করতো যে কি করে এত সুন্দর সৃষ্টিটা করা হলো। ওকে, নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আক্স দাস, বলছে আপনি প্রথম নন যিনি এই জিজ্ঞাসাটা করেন। স্যার, ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি কল্ড দ্য স্পট অফ জয় ইন্টু দ্য ডাচেস চিক্স। মহাশয়, ঠিক তা নয়, শুধুমাত্র তার স্বামীর উপস্থিতিতেই এই গালের টোল আনন্দের হাসি খেলে যেত তার চিবুকে। হ্যাঁ, আর এটাই কিন্তু একটা মানে রাগের কারণ বা ঈর্ষার কারণ ছিল কিন্তু রাজার, যে শুধুমাত্র তার স্বামীর সামনেই যে সুন্দরভাবে হাসতো এবং গালে টোলগুলো পড়তো তা কিন্তু নয়। ডাচেস ছিল, অর্থাৎ এই যে লুক্রেসিয়া, সে ছিল একটু খোলা মনে, সবার সঙ্গে ভালোভাবে মিশতো, দাস দাসী বাইরের লোক সবার সঙ্গে মিশতো। আর এটাই ছিল রাজার অপছন্দের, যে আমার রানী হয়ে অন্যের সঙ্গে কেন মিশবে, আমার সম্পত্তি হয়ে। ওকে, মানে তুমি শুধু আমার, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, যে রানী কেবলমাত্র তার, অন্য কারোর সঙ্গে কেন হাসবে, কেন তার গালে টোল পড়বে এবং সেটা অন্য কেউ কেন দেখবে, এটাই ছিল তার রাগের কারণ। পারহ্যাপস ফ্রা প্যান্ডলফ চান্স টু সে, সম্ভবত বা ফ্রা প্যান্ডলফ বলতে পারেন, কি বলতে পারেন? থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, হ্যাভ এ গুড ডে, টাটা। ওভার মাই লেডিস রিস্ট টু মাচ অর পেইন্ট। ওকে, বলতে পারে যে তার পরিধেয় অতি সুশোভিত, মেন্টাল মানে পোশাক, ঢিলেঢালা পোশাক, অতি সুশোভিত অথবা চিত্রটির মাধ্যমে কখনোই সৃষ্টি করা যাবে না। ওকে, বলছে যে ফ্রা প্যান্ডলফি একমাত্র বলতে পারে যে তার এই যে সুশোভিত অথবা চিত্রটির মাধ্যমে কখনোই সৃষ্টি করা যাবে না, এ কথা কিন্তু একমাত্র সেই চিত্রকরই বলতে পারে। আর পেইন্ট মাস্ট হ্যাভ হোপ টু reproduce the faint half flash that dies along her throat, অথবা তার অর্ধবিকশিত যৌবনকে এমন কিছু তার যে যৌবনটা এমন কিছু ছিল, সেই যৌবনটা নিতান্তই সৃষ্টতা, এটাই প্রকৃত কারণ তার মুখে এই রহস্যময় হাসি খেলে যাওয়ার। এটাই তার প্রকৃত কারণ, যে তার মুখে তার যে অর্ধবিকশিত যে যৌবন এমন কিছু একটা ছিল, নিতান্তই সৃষ্টতা, এটাই প্রকৃত কারণ তার মুখে এই রহস্যময় হাসি খেলে যেত বা খেলে যাওয়ার। সাচটা ঠিক এমন, সাচটা ওয়াজ কর্টেসি শি থট অ্যান্ড কজ এনাফ ফর কলিং আপ দ্য স্পট অফ জয়। বলছে এমনই ছিল তার হৃদয়, কিভাবে বোঝাবো তোমাকে, খুব অল্পতেই সে আনন্দিত হতো। অর্থাৎ আগেই বললাম যে রানী সবকিছুতে আনন্দিত, হাসি খুশি ছিল রানী। অ্যান্ড কজ এনাফ ফর কলিং দ্য স্পট অফ জয়, শি হ্যাড এ হার্ট, হাউ শ্যাল আই সে। বলছে যে এবং তার হৃদয়টা অল্পতেই প্রভাবিত হয়ে যেত, খুব অল্পতেই, এবং জগতের সব কিছুই ছিল তার কাছে সুন্দর এবং তার দৃষ্টিতে সব কিছুই ভালো লাগতো। হ্যাঁ, সব কিছুই তার কাছে ভালো লাগতো, কারণ সে খুব ইজিলি ইমপ্রেসড হয়ে যেত। হ্যাঁ, খুব তাড়াতাড়ি তাকে ইমপ্রেস করা যেত বা চট করেই সে কারো প্রতি প্রভাবিত হয়ে যেত, এবং জগতের সব কিছুর মধ্যেই সেই জন্য তার সুন্দরতা ছিল, অর্থাৎ সব কিছুতেই সে সৌন্দর্য দেখত এবং সর্বত্রই তাকে সমানভাবে গ্রহণ করত। শি লুকড অন অ্যান্ড হার লুকস ওয়েন এভরিহোয়ার, এই যে বলেছে যে সর্বত্রই সে সুন্দর এবং তার দৃষ্টি যেত। স্যার, ইট ওয়াজ অল ওয়ান মাই ফেভারিট অ্যাট দ্য ব্রেস্ট। মহাশয়, সব কিছুই হয়ে যেত একাকার তার হৃদয়ের প্রতি আমার আনুকূল্যে। দ্য ড্রপিং অব দ্য ডে লাইটস ইন দ্য ওয়েস্ট, পশ্চিমের আকাশে ঢলে পড়া সূর্যের আলোয়। দ্য বাউ অব চেরিস সাম অফিসিয়াস ফুল ব্রোক ইন দ্য অর্কিড ফর হার দ্য হোয়াইল মেউ। ওকে, বলছে কোনো এক নির্বোধ প্রেমিক চেরি ফুলগুলো নিয়ে আসতো তার জন্য,
সাদা মাদি ঘোড়ার পিঠে চড়ে, হোয়াইট মল মানে হচ্ছে সাদা মেয়ে ঘোড়া, তার পিঠে চড়ে কোনো একটা নির্বোধ প্রেমিক তার জন্য নিয়ে আসতো। অর্থাৎ এটাও কিন্তু রাজার একটা ঈর্ষার কারণ যে কোনো একজন বোকা প্রেমিক তার জন্য চেরি গাছের যে চেরি ফুলগুলো সেগুলো নিয়ে আসতো একটা মহিলা ঘোড়ায় চড়ে। শি রোড উইথ রাউন্ড দ্য ট্যারেস, সে ঘুরে বেড়াতো প্রাসাদের প্রাঙ্গণ জুড়ে। অল অ্যান্ড ইচ উড ড্র ফ্রম হার অ্যালাইক দ্য অ্যাপ্রুভিং স্পিচ। হ্যাঁ, সকলের সঙ্গে কম বেশি ভাব বিনিময় হতো তার, শুধুমাত্র সকলের সঙ্গেই ভাব বিনিময় হতো তার, অর্থাৎ সবার সঙ্গে সে কথাবার্তা বলতো, সবার খোঁজ খবর নিত, কম বেশি সবার সঙ্গেই ভাব বিনিময় হতো তার। তার শুধু একটু হাসি, অর ব্লাশ অ্যাট লিস্ট, কম করে একটু হাসি দিত সে। শি থ্যাঙ্কড ম্যান, বলছে লজ্জায় রাঙা হয়ে তার গাল নিয়ে সে ধন্যবাদ জানাতো। ব্লাশ মানে রঙিন হয়ে যাওয়া, লাল হয়ে যাওয়া, সেটা নিয়ে সে ধন্যবাদ জানাতো। গুড বাট থ্যাঙ্কড সামহাউ। ওকে, বলছে যে এই যে ধন্যবাদ, আমি ঠিক জানি না যে কেন সে ধন্যবাদটা দিত। আই নো নট হাউ, আমি জানি না কি করে সে এটা পারত। অ্যাজ ইফ শি র্যাঙ্কড মাই গিফট অফ 900 years old নেম উইথ এনিবডিস গিফট। সে কেমন করে তাচ্ছিল্য ভরে তুলনা করত 900 বছরের পুরনো আমার বংশমর্যাদা নামের উপহারকে অন্য কারো সঙ্গে। অর্থাৎ রাজার আলফানসো II এর যে বংশমর্যাদার যে একটা পুরস্কার ছিল, 900 বছরের বংশমর্যাদার পুরস্কার, সেটাকে অন্যের সঙ্গে কি করে এই রানী তুলনা করতে পারত, এটাও কিন্তু তার স্ত্রী অর্থাৎ ডাচেসের প্রতি তার একটা হিংসার কারণ। হু উডস টু ব্লেম দিস শর্ট অফ ট্রিপলিং। বলছে এটাকে কি মেনে নেওয়া যায় এরকম এক তাচ্ছিল্য বোধকে? ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ হুইচ আই নট, যদি তোমার ইচ্ছাকে প্রকাশ করার মতো অর্থবহুল শব্দ থেকে থাকে যেটা আমার নেই। টু মেক ইউ উইল কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান ওয়ান অ্যান্ড সে, তাহলে হয়তো কেউ তাকে বলতো জাস্ট দিস অর দ্যাট ইন ইউ ডিসগাস্ট মি, ঠিক এইটি বা ওইটা আমার বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল, অর্থাৎ ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। হিয়ার ইউ মিস অর দ্যাট এক্সিডেড দ্য মার্ক, এইখানেই সে তার মাত্রা লঙ্ঘন করেছে আর এখানেই তার ত্রুটি। অ্যান্ড ইফ শি লেট হারসেলফ বি লেসেন্ড সো, যদি সে এখান থেকেই একটা শিক্ষা নেয়, অর নট প্লেইনলি সেট হার উইটস টু ইয়োর্স, এবং তার বুদ্ধিদীপ্ত চাহনি তাকে মুগ্ধ করে। শুন মেড এক্সকিউজ, বলছে এইখানেই যে এবং সে এইখানেই শপথ নেয়, যদি সে শপথ নেয়, এবং এইখানেই কিন্তু সে অজুহাত দিয়েছিল, অর্থাৎ তার সেই স্ত্রী। ওকে, এইবার আমরা দেখব তারপরে ইভেন দেন উড বি সাম স্টুপিং অ্যান্ড আই চুজ নেভার টু স্টপ। এরপর যদি মাথা নোয়ানো হয় বা মাথা নোয়ানো মানে আমি নোয়াই আর আমি বেছে নিই মাথা না নোয়ানোটাকে, বলছে যদি এরপরে মাথা নোয়াতে হয় আর আমি যদি মনে করি যে মাথাটা আমি নোয়াবো না কখনোই, ও স্যার শি স্মাইল্ড নো ডাউট, আমাকে দেওয়া তার হাসির উপহার কোনো সন্দেহ নেই। হোয়েনেভার আই পাস্ট হার, সেই হাসি যা সে সকলের প্রতি ছুড়ে দিত। হু পাস্ট আউট উইদাউট মাচ সেম স্মাইল, সেই হাসির উপহার কাউকে বিমুখ করত কি? বলছে রাজার এইখানেই একটা রাগের কারণ, যে যে হাসিটা তার স্বামীর জন্য রাজার জন্য হাসতো ডাচেস, সেই হাসিটা অন্য কোনো পুরুষের দিকে বা অন্য কোনো ভৃত্যের দিকে, চাকর চাকরানির দিকে কেন হাসবে সে, এটাই তার রাগের কারণ। দিস গ্রিউ, বলছে এটি ধীরে ধীরে বেড়েই চলল। আই গেভ কমান্ডস, তাই আমি আদেশ দিলাম। দেন অল স্মাইল স্টপ টুগেদার, তারপর সমস্ত হাসি মুহূর্তের মধ্যে থেমে গেল। অর্থাৎ রাজা আদেশ দিলেন তার লোকদেরকে রানীকে খুন করবার বা মেরে ফেলবার, এবং তার সঙ্গে সঙ্গে মেরে ফেললো, অর্থাৎ তার হাসি বন্ধ হয়ে গেল। দেয়ার শি স্ট্যান্ডস অ্যাজ অ্যালিভ, দেখো এখানে সে দাঁড়িয়ে রয়েছে, যেন মনে হচ্ছে সে একেবারে জীবন্ত। উইল ইট প্লিজ ইউ রাইস, তাহলে এবার আমাদের ওঠা যাক। এবার তাহলে ওঠা যাক।
উই উইল মিট দ্য কোম্পানি বিলো। চলুন নিচে যারা দাঁড়িয়ে রয়েছে আমরা সকলের সঙ্গে দেখা করব তাহলে। আই রিপিট, দ্য কাউন্টস ইয়োর মাস্টার্স নন munificence. Okay, sorry for mistake. The count your master's known munificence is ample warrant that no just patience of mine of the dowry will be disallowed. বলছি, আমি জোর দিয়েই বলছি, আপনার প্রভুর মর্যাদা আমার কাছে এত বেশি দামি যে কোনো ছল না করেই আমি বলতে পারি যৌতুকের দাবি এখানে নিষ্প্রয়োজন। অর্থাৎ তিনি ছলনা করেই বলছেন যে আমার কোনো যৌতুক বা ডাউরি সিস্টেমের প্রয়োজন নেই বিয়ের জন্য। অর্থাৎ কাউন্টের মেয়ের সঙ্গে যে তার বিয়ে হবে সেই জন্য দূতকে বলছেন যে আপনার প্রভুকে বলবেন যে আমার কোনো যৌতুকের প্রয়োজন নয়। ওকে, দো আর ফিয়ার ডটার্স সেলফ, শুধুমাত্র তার কন্যাটি আমার দরকার। অ্যাজ আই অ্যাভাউড অ্যাট স্টিয়ারিং ইজ মাই অবজেক্ট। ওকে, সে শুধুমাত্র আমার, আর এটাই আমার চাই। নে উই উইল গো টুগেদার ডাউন স্যার। বলছে চলুন যাওয়া যাক তাহলে নিচের দিকে মহাশয়। নোটিস নেপচুনস দো টেমিং এ সি হর্স। বলছে দেখুন ওই যে নেপচুনের মূর্তিটা, যদিও সামুদ্রিক ঘোড়াদের হ্রাস তার নিজের হাতেই রয়েছে। থট এ র্যারিটি হুইচ ক্লস অফ, বলছে ইন্সব্রুক কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি। বলছে এই যে মূর্তিটা যা ইন্সব্রুকের জমিদার ব্রোঞ্জ দিয়ে বাঁধিয়ে আমাকে উপহার দিয়েছিল। তো এখানেও কিন্তু একটা ইঙ্গিত প্রকাশ করছেন সেই রাজা আলফান্সো টু সেই দূতকে দেখাতে চাইছেন যে তার কতটা প্রভাব নেপচুনের মূর্তির মধ্য দিয়ে, যে তিনিই কিন্তু সব কিছুর রাজ ধরে থাকেন, সাম্রাজ্যের রাজ, সমাজের রাজ, রাজনীতির রাজ। অতএব তিনি একতরফা যেন একটা ভয়ও দেখাচ্ছেন সেই দূতকে যে কাউন্টের মেয়েকে কিন্তু তার সঙ্গে বিয়ে দিতেই হবে, কারণ সে শুধুমাত্র তার। ওকে, আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে একবার শেয়ার করবে এবং আমার চ্যানেল নতুন হলে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমরা পেতে পারো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। হ্যাভ এ গুড ডে। টাটা।